প্রভাত পূর্ণতার কাঁধে হাত রেখে বলল, পূর্ণতা, চলো। কোথায়? বাড়িতে চলো। আম্মুকে কার কাছে রেখে যাব? আম্মু এসেছে। আম্মু আজ রাতে থাকবে। তুমি চলো, বাড়ি গিয়ে ফ্রেশ হবে। আম্মুকে রেখে যেতে ইচ্ছে হচ্ছে না। সকালে আবার আসবো, চলো। পূর্ণতা প্রভাতের কথার মানে না বুঝে বলল। মেয়েরি আজ রাতে জাহানের কাছ থেকে গেল। প্রভাত পূর্ণতাকে নিয়ে চলে গেল। প্রভাত পূর্ণতার হাত চেপে ধরে বাড়িতে প্রবেশ করলো। ওয়াজিদ আর ওয়াসেল দুই ভাই গল্প করছে। আজ তাদের গেস্ট হাউসে গেস্ট আসবে, সে নিয়ে আলাপ করছে। দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। প্রভাত বাড়িতে প্রবেশ করতেই ওয়াসেল বলল, তোমাকে দুদিন ধরে ফোন দিচ্ছি, বাড়িতে আসো না কেন? প্রভাত দুই ভাইয়ের দিকে আর চোখে তাকিয়ে জবাব দিল, আমাকে কেন ফোন দিচ্ছিলে? গেস্ট হাউসে গেস্ট আসবে, তোমার সাথে আলোচনা দরকার আছে। প্রভাত ওয়াসেলের দিকে খানিকটা বিরক্ত কণ্ঠে বলল। আমার বউ হসপিটালে, আর আমি বাড়িতে কি করব? ওয়াসেল এদিক ওদিক তাকিয়ে বলল, লজ্জা শরম কি ধুয়ে গিয়েছে তোমার? আমার পাশে বসে থাকা তোমার ভাইকে জিজ্ঞেস করো, তার কি বিন্দুমাত্র লজ্জা আছে? নিজের বউকে মেরে হসপিটালে পাঠিয়েছে, একটাবার দেখতে চায়নি। ওয়াসেল কটমট হয়ে বলল। মহিলা মানুষের আঁচল ধরে বেড়াবে নাকি তোমার মতো? প্রভাত তার ছেলে সুরে বলল, আমি আমার বউয়ের আঁচল ধরে ঘুরি, তোমাদের মতো অন্য মহিলাদের আঁচল ধরে ঘুরি না। ওয়াসেল আবার বলল। তুমি যাও, ফ্রেশ হয়ে নিচে এসো। প্রভাত ওয়াজেদের দিকে তাকিয়ে বলল, ওয়াজেদ চাচা, এবার আপনার সাথে আমার কঠিন বোঝাপড়া আছে। আপনার জন্য পূর্ণতার চোখে পানি, পূর্ণতার চোখের পানির কারণ যে হবে, তাকে জাস্ট ফিনিশ করে দেব। ওয়াজেদ প্রভাতের দিকে তাকিয়ে বলল, আমি আমার বউয়ের গায়ে হাত তুলেছি, তাতে তোমার কি? পারলে তুমিও তোমার বউয়ের গায়ে হাত তোলো, আটকাচ্ছে না তো কেউ। আমার বউ এবং আপনার বউ কারো গায়ে হাত তুলতে পারবেন না আপনি। তাহলে হাত ধরে এবার আস্ত থাকবে না, প্রমিস চাচা। আপনার মেয়ে আমার কলিজার টুকরা, নলে বোঝাতাম চাচা কি জিনিস। আপনি অন্যের মেয়ের গায়ে হাত তোলেন, আপনার মেয়ের গায়ে হাত তুললে কেমন লাগে ঠিকই বোঝাতাম। ওয়াজেদ পূর্ণতার দিকে তাকিয়ে বলল। তা তোলো, নিষেধ করেছে কে? প্রভাত পূর্ণতার গলার উপর দিয়ে হাত দিয়ে পূর্ণতাকে বুকের সাথে মিশিয়ে ধরে বলল, যদি কোনোদিন গায়ে হাত তুলে, সেদিন আপনার গায়ে হাত তুলব। উড়েরে থাকেন, তাতে যে পাপ হয় হবে। বলেই পূর্ণতাকে কোলে তুলে নিল। পূর্ণতাকে কোলে তুলে ওয়াজেদ আর ওয়াসেলের দিকে তাকিয়ে বলল। কিভাবে বউকে ভালোবাসতে হয় তা আমার থেকে শিখে রাখুন, কাজে লাগবে। ওয়াসেল বলল, কি আশ্চর্য, নির্লজ্জ, কি করছে এসব? আমার বউয়ের হাঁটতে কষ্ট হচ্ছে, তাই করে নিলাম। বাবা চাচার সামনে? তোমরা ছেলের সামনে অন্য মহিলাদের কোলে তুলে নাও, তখন লজ্জা লাগে না। আমি তো নিজের বউ করে নিয়েছে। বলেই প্রভাত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। পূর্ণতা প্রভাতের গলা জড়িয়ে ধরে বলল। এসব কি করছেন আপনি? প্রভাত পূর্ণতার দুই গালে চুমু দিয়ে বলল। ওদের ধোলাই দিলাম, বিনিময়ে কিছু দাও। পূর্ণতা গোল গোল চোখে তাকিয়ে বলল। কি দেব? প্রভাত দুষ্টু হেসে বলল। বেশি কিছু না, যা দিলাম তাই ফেরত দাও। পূর্ণতার আগে চোখে তাকিয়ে বলল। জীবনেও না। সিগারেট খাওয়া ঠোঁটে আমি কিস করতে পারবো না। ও শিট, আমি গালে চুমু চেয়েছিলাম, ছোট তো আশাই করিনি। সিগারেট খাওয়া গালে আমি চুমু দেবো না কোনোদিনও। পূর্ণতার বাচ্চা সুলভ কথায় প্রভাতের ভালো লাগলো। সে আবারও দুষ্টু হাসলো। আচমকা পূর্ণতার মসৃণ পেটে হাত রাখলো। প্রভাতের এমন স্পর্শে পূর্ণতা বজ্রের ন্যায় চমকালো। শরীর শিরশির করে উঠল। শরীরের সমস্ত লোমকূপ দাঁড়িয়ে গেল। সে অগ্নি চোখে তাকালো প্রভাতের দিকে, তাকিয়ে বলল। কি হচ্ছে? হাত সরানোর নামা নামায়। প্রভাত পূর্ণতাকে নামিয়ে দিল খুব সাবধানে। নামিয়ে দিয়ে বলল। তোমাকে ছুঁয়ে বলছি বউ, আই সোয়ার, আমি ঠোঁট ছাড়া জীবনে কাল থেকে সিগারেট খাইনি। পূর্ণতা প্রভাতের দিকে তাকালো। তাকিয়ে দেখলো প্রভাতের ঠোঁট জুড়ে দুষ্টুমির ছড়ছড়ি। পূর্ণতা প্রভাতের বুকে হাত দিয়ে ধাক্কা মেরে বলল। ছুঁয়ে বলার জন্য অন্য কোনো জায়গা পেলেন না? পেট ছুঁয়ে বলতে হবে। প্রভাত পূর্ণতার দিকে ঝুঁকলো। পূর্ণতার নাক টেনে দুষ্টু কণ্ঠে বলল। অন্য কোথাও তো স্পর্শ করতে দাও না বউ, হেলছেতে করে তুলার মতো নরম বউটাকে স্পর্শ করি। যদি তুমি চাও, আমি স্পর্শ করতে আগ্রহী। বলে প্রভাত হাত বাড়ালো পূর্ণতার দিকে। পূর্ণতার কাছে প্রভাতের হাবভাব ভালো লাগলো না। পূর্ণতা প্রভাতের দিকে আবারও অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল। সমস্যা কি প্রভাত ভাই? আপনি কি সুযোগ নেওয়ার চেষ্টা করছেন? পূর্ণতার কথা শেষ হতে না হতেই আচমকা প্রভাত আবারও পূর্ণতার ওষ্ঠে ওষ্ঠ ডুবিয়ে দিল। পূর্ণতার নড়াচড়া বন্ধ হয়ে গেল।
সে শুধু হাত ছোড়াছুড়ি করছে। প্রভাতের পিঠে পূর্ণতার হাত দুটো যেন নৃত্য করছে। প্রভাতের সেসব দিকে কোনো হুঁশ নেই। সে ডুবে আছে পূর্ণতার ওষ্ঠে। বউয়ের এমন পাগলামো প্রভাতের ভালো লাগছে। সব সময় সব কিছু সহজভাবে পেলে ভালো লাগে না, কিছু সময় বাধা আসলে ভালো লাগে। সেই বাধা যদি বউকে ভালোবাসার সময় বউ নিজেই দেয়, তার মতো মিষ্টি আর কিছুতে নেই। মিনিট 5 পর প্রভাত পূর্ণতাকে ছেড়ে দিল। প্রভাতের ঠোঁটে বিশ্বজয়ের হাসি। পূর্ণতা ওড়না দিয়ে ঠোঁট মুছতে মুছতে প্রভাতের দিকে তাকিয়ে ফুঁসছে। প্রভাত মাথার পেছনে হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলল, নেহাত বাচ্চাদের মতো কথা বলার জন্য ভেজা চুমু দিলাম। পূর্ণতা ফুঁসে উঠে বলল, মানে? সুযোগ নিতে চাইবো কেন? বউ আমার, এত সুযোগ নেওয়ার কি আছে? পূর্ণতা আবারও ফুঁসে উঠে বলল, আপনার তো মতলব সুবিধার না, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না। ওকে, আসবো না। তবে আমারও যেন তোমাকে দেখে ফিলিংস না আসে। যদি কোনো ফিলিংস আসে, খবর আছে আজ তোমার। পূর্ণতা রাগে গটমট হয়ে বলল। অসভ্য, অভদ্র, অশালীন পুরুষ মানুষ কোথাকার। প্রভাত আবারও হাসল, হেসে রুমে প্রবেশ করলো। পূর্ণতাও রুমে প্রবেশ করলো। প্রভাত ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি খুলতে খুলতে বলল, আমি আগে যাচ্ছি শাওয়ারে। আমার জাস্ট 5 মিনিট লাগবে। তোমার তো ঘন্টাক লেগে যাবে। পূর্ণতা আলমারি খুলে প্রভাতের দিকে একটা ট্রাউজার আর গেঞ্জি ছুঁড়ে মেরে বলল। দ্রুত যান। প্রভাত গেঞ্জি আর ট্রাউজার বিছানায় রেখে শুধু টাওয়াল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করতে করতে বলল। আমি কি মহিলার শাড়ি ব্লাউজ নিয়ে ওয়াশরুমে যাব? পূর্ণতা প্রভাতের দিকে তাকিয়ে বলল। জঘন্য রকমের অশালীন ব্যক্তি আপনি। প্রায় 10 মিনিট পরে প্রভাত সাদা টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হলো। প্রভাতের একটাই কাজ, সেটা হলো পূর্ণতাকে জ্বালানো কথা বলা। ওয়াশরুম থেকে বের হয়েই বলল, পূর্ণতা, তুমি যদি আমার মতো এইভাবে বের হতে পারো, আমি তোমাকে আগামী 10 দিন স্পর্শ করব না। এইভাবে দেখলে আমার আর কিচ্ছু লাগবে না। পূর্ণতা প্রভাতের দিকে অগ্নি চোখে তাকাতে তাকাতে শাওয়ারে ঢুকলো। কারণ জানে প্রভাত তাকে আরও 10টা অসভ্য কথা বলার প্র্যাকটিস করেই ওয়াশরুম থেকে বের হয়েছে। পূর্ণতা ওয়াশরুমের দরজা লাগাতে গিয়ে দেখলো সিটকিনি ভাঙা। দেখে মনে হচ্ছে কেবলই ভাঙা। পূর্ণতার কৌতূহলী মন প্রশ্ন করলো, হসপিটালে যাওয়ার আগে তো সিটকিনি ভালো ছিল, ভাঙলো কখন? পূর্ণতা দরজা খুলে দেখলো প্রভাত আয়েশি ভঙ্গিতে ডিভানে বসে ফোনে স্ক্রল করছে। সেই টাওয়াল পরা অবস্থায় ফোন দেখছে। পূর্ণতা খেয়াল করলো প্রভাতকে ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে। প্রভাত যে আসলে স্মার্ট পুরুষ তাতে কোনো সন্দেহ নেই। কিছুক্ষণ প্রভাতের দিকে তাকিয়ে থেকে প্রভাতকে ডেকে বলল, এই যে হ্যালো, রুম থেকে বের হন। দরজার দিকে তাকিয়ে ইশারা দিল। প্রভাত ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে পূর্ণতার দিকে তাকিয়ে বলল, কি বললে? কাছে আসবো? একা একা শাওয়ার করতে চাও না? আমাকে সাথে নিতে চাও? পূর্ণতা চোখ মুখ থমথমে করে বলল, বললাম বের হন। কেন? আমি গোসল করব। তার জন্য আমি বের হবো কেন? কারণ ওয়াশরুমে ছিটকিনি ভেঙে গিয়েছে। আপনার মতো বিপদ সামনে রেখে তো ছিটকিনিবিহীন বাথরুমে গোসল করা যায় না। যান মিস্ত্রি ডেকে আনুন, ঠিক করান এটা। প্রভাত এবার পায়ের ওপর পা তুলে বসে বলল। ওটা ঠিক করবো বলে তো ভাঙেনি। পূর্ণতা যেন আকাশ থেকে পড়ল। সে কৌতূহলী মন নিয়ে জিজ্ঞেস করলো। মানে? প্রভাত নিচের ঠোঁটে হালকা কামড় দিয়ে পূর্ণতার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, ওটা ঠিক করানো লাগবে না, আমি ভেঙেছি। কেন? শাওয়ারে তোমার পার্টনার হবো বলে, তোমার সাথে রোমান্স করবো বলে। ওয়াশরুমের দরজা যাতে আর লাগাতে না পারো, সেই জন্য ভেঙে রেখেছে। পূর্ণতা চেতে গিয়ে বলল, মানে কি এসবের? আপনি এত বড় অসভ্য কেন? বউয়ের সাথে রোমান্সকে অসভ্যতা বলে বুঝে? অসভ্যতা ছাড়া কি আর? আপনি দুনিয়ার শ্রেষ্ঠ বাজে একটা অসভ্য লোক। প্রভাত উঠে দাঁড়ালো, পূর্ণতার দিকে এগিয়ে গেল। পূর্ণতার কপাল থেকে নাক বরাবর অনামিকা আঙ্গুল নামিয়ে এনে কণ্ঠ খাদে নামিয়ে বলল, বিয়ের আগে তো ছোট ছোট পোশাক পরবে বলে অশান্তি করেছিলে, এখন নিজের বড়ের সামনে ঘুমটা দিয়ে থাকো কেন? পূর্ণতা প্রভাতের আঙ্গুল ধরে সরিয়ে দিয়ে বলল। কারণ আপনার নজর ভালো না তাই। প্রভাত এবার পূর্ণতাকে নিজের সাথে চেপে ধরে বলল, আজ একটা নাইট ড্রেস পরো তো বেবি গার্ল। ওয়েদারও রোমান্টিক, তা না হলে কিছু পরার দরকার নেই। এখন তো জোর করছি না, ছোট পোশাক পরা যাবে না, এখন পরা যাবে, সব পরা যাবে। এমন সময় জমেলা হুট করে প্রভাত আর পূর্ণতার রুমে প্রবেশ করলো। জমেলা সব সময় খুব জোরে কথা বলে।
জমেলা জোরে বলে উঠল। ছি ছি, কি কাণ্ড এসব! প্রভাত পূর্ণতাকে ছেড়ে দিল। পূর্ণতা জমেলার দিকে তাকিয়ে 1 সেকেন্ডও দেরি না করে ওয়াশরুমে প্রবেশ করলো। প্রভাত জমেলার দিকে তাকিয়ে বলল। কেবলই বউটাকে জড়িয়ে ধরেছে, অমনি হাজির তুমি। জমেলা বলল। তোমাকে এখনই নিচে ডাকছে তোমার বাবা। যাচ্ছি, তার আগে তুমি এই রুম থেকে বের হও। কেন? কারণ তুমি পূর্ণতাকে বাজে কথা বলবে, পূর্ণতার মন খারাপ হবে, আর আমার মেজাজ ভীষণ বিগড়ে যাবে, আর তোমার সাথে খারাপ ব্যবহার হয়ে যাবে। জমেলা প্রভাতের রুম থেকে বের হতে হতে বলল। পূর্ণতা আমার দাদু ভাইকে বশীকরণ করেছে। প্রভাত ট্রাউজার আর গেঞ্জি পরে নিচে নামলো। নিচে নেমে ডাইনিংয়ে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা দেখল। শর্ট প্যান্ট পরা আর চিকন ফিতার গেঞ্জি পরা একজন ধবধবে সাদা নারী তাদের ডাইনিংয়ে বসে আছে। প্রভাত নিচে নামতেই সে প্রভাতের দিকে মোহনীয় কণ্ঠে তাকিয়ে রইল। ওয়াসেল ওর দিকে তাকিয়ে বলল। ডিল ফাইনাল। প্রভাত কিছু বুঝে উঠতে পারল না। তখনই রাজনের নাম্বার থেকে ফোন এলো। প্রভাত ফোন রিসিভ করতেই রাজন বলল। প্রভাত ভাই, আপনাদের জয়নাবের দেহ নদীতে পাওয়া গিয়েছে। তার মাথা ছিল না দেহের সাথে, তবে এলাকার মানুষ তার দেহের গঠন দেখে নিশ্চিত করেছে এটাই জয়নাব। প্রভাত রাজনের ফোন কেটে বলল। আমি দেখা করছি আপনার সাথে। প্রভাত ফোন পকেটে ঢুকিয়ে সামনে অর্ধনগ্ন মেয়েটির দিকে তাকিয়ে রইল। অর্ধনগ্ন সাদা চামড়ার একজন মধ্যবয়সী নারী কামুক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রভাতের দিকে। নিজের স্পর্শকাতর জায়গাগুলো বিভিন্ন অঙ্গভঙ্গিতে প্রদর্শন করছে প্রভাতের দিকে তাকিয়ে। প্রভাত বিচক্ষণ ছেলে, মহিলাটির ভাব ভঙ্গি বুঝতে বেশি সময় লাগলো না। মহিলাটির দিকে একবার তাকিয়েছিল মাত্র, তারপর আর একবারও তাকায়নি। সে কঠিন মেজাজের সাথে ওয়াজেদ আর ওয়াসেলের দিকে তাকালো। মেজাজ স্থির রেখে এগিয়ে গেল ওয়াজেদ আর ওয়াসেলের দিকে, যেন চোখ দিয়েই গিলে খেয়ে ফেলবে বাবার চাচাকে। প্রভাত ওয়াজেদ আর ওয়াসেলের কাছাকাছি এগিয়ে যেতেই মহিলাটি উঠে দাঁড়ালো। সে প্রভাতের কাঁধে হাত রেখে বলল। ইউ আর সো হট বেবি। প্রভাত মহিলাটির হাত সরিয়ে দিয়ে কয়েকটি বিশ্রী গালি দিল ওয়াজেদ আর ওয়াসেলের দিকে তাকিয়ে। এত জঘন্য গালি যে প্রভাত জানে তা ওয়াজেদ আর ওয়াসেলের জানা ছিল না। মহিলাটা প্রভাতের গালি শুনে বুঝে উঠতে পারল না গালি প্রভাত কাকে দিল। মহিলাটি জঘন্য নোংরা জগতের মানুষ। প্রভাতের গালি শুনে প্রভাতের প্রতি বিরক্তি আসার পরিবর্তে আরো মুগ্ধ হলো। তার কামুক দৃষ্টি আরো বেড়ে গেল। কামুক হাসি হেসে প্রভাতের দিকে তাকিয়ে বলল। নটি বয়। প্রভাত ঘৃণিত দৃষ্টিতে মহিলাটির দিকে তাকিয়ে বলল। আপনার আমাকে কে দেখে নটে বয় মনে হলো আন্টি? মহিলাটি আবারও কামুক হাসি হেসে জবাব দিল। সিগারেট খাও তুমি? প্রভাত ঘৃণা আর বিরক্তি ভরা দৃষ্টি আগের ন্যায় স্থির রেখে বলল। হ্যাঁ, খাই। ওয়াও, আই অলসো লাইক ইউ নটি বয়। প্রভাত বিরক্তিতে ভ্রুকুচকে আবার প্রশ্ন করল। আপনার কথা আমি কিছু বুঝলাম না। সিগারেট খাওয়া, গালি জানা, রাগী তেজি ছেলে আমার উইকনেস। তোমাকে আমার দারুণ লেগেছে। তোমাকে দেখেই তোমার বাবার সাথে বিজনেস ডিল ফাইনাল করলাম। আমি আমার পণ্য পাই বা না পাই, ডিল ফাইনাল করে যাব। পুরো টাকা অ্যাডভান্স করে যাব। আমার শুধু তোমাকে লাগবে। বলেই প্রভাতের দিকে হাত বাড়ালো মহিলাটি। প্রভাত এবার সরাসরি জঘন্য একটা গালি মহিলাটিকে দিয়ে বলল। সর, পতিতা। ওয়াসেল প্রভাতের দিকে তাকিয়ে বলল। প্রতাপ, উনি আমাদের বিজনেস পার্টনার মিস অ্যানি। আমাদের দেশে ইতেবে বিদেশে থাকেন, কিছুদিনের জন্য বাংলাদেশে ঘুরতে এসেছেন। প্রভাত ওয়াসেলের দিকে এগিয়ে গেল। ওয়াসেলের মুখের উপর গিয়ে ফিসফিস করে বলল। বিজনেস পার্টনার নাকি দুই ভাইয়ের বেড পার্টনার? ওয়াসেল চোখের মণিদ্বয় ঘুরালো। ওয়াজেদ আর মিস এনির দিকে তাকিয়ে বলল। ছেলে হয়ে বাপকে এসব বলছো? তুমি তো বাপ হয়ে ছেলে দেহ বিক্রি করে বিজনেস করতে চাইছো। এখন তো দেখছি ছেলে হয়েও রক্ষা নেই। মেয়ে হলে তো তুমি রেগুলার বাড়িতে আমার জন্য কাস্টমার খুঁজে আনতে। এই ছেলে বিয়ের পরে একেবারে নির্লজ্জ হয়ে গিয়েছে, বাপকে যা খুশি তাই বলছে। প্রভাত বিরক্ত চোখে ওয়াসেলের দিকে তাকিয়ে বলল। তোমাদের এসব বিজনেস ডিলের মধ্যে আমি কেন ডেকেছ জানতে পারি? আমি আমার বউয়ের সাথে যখন থাকবো তখন আমাকে ডাকবে না। ওয়াজেদ একটা কাশি দিয়ে ফিসফিস করে বলল। প্রভাত, মিস এনির সাথে ডিলটা আমাদের হয়ে গেলে আমাদের গত মাসের লসটা পুষিয়ে যাবে। অ্যাডভান্স টাকা পেলে এই টাকা দিয়ে কম দামে বেশি করে পণ্য কিনে রাখতে পারবো, পরে বেশি দামে বিক্রি করে লস পুষাতে পারবো। মিস এনির টাকার অভাব নেই, উনাকে খুশি করতে পারলেই ডিল ফাইনাল।
প্রভাত বুকে হাত বেঁধে সোজা হয়ে দাঁড়ালো। ওয়াজেদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, ওনাকে কিভাবে খুশি করতে হবে? ওয়াজেদ প্রভাতের আরো একটু কাছে গিয়ে এসে বলল, মিস এনি দীর্ঘদিন বিদেশে থেকেছেন, বাংলাদেশে একজন বেড পার্টনার খুঁজছেন। আমরা কয়েকজনকে দেখিয়েছি, কিন্তু তুমি বাড়িতে প্রবেশ করতেই ওনার তোমাকে পছন্দ হয়েছে। উনি গেস্ট হাউসে 7 দিন থাকবেন। তুমি যদি একটু 7 দিন সময় দিতে তাহলে ডিলটা ফাইনাল হয়ে যেত। প্রভাত কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল। ওয়াজেদের দিকে ভালোভাবে তাকিয়ে দেখে বলল, তাহলে 7 দিন আপনার মেয়েকে সময় দেবে কে চাচা? কেন? পুষ্প আছে, তার মা কাকি আছে। আপনি জানেন না আপনি কি চিজ পয়দা করেছেন। যে মেয়ে জীবনে এক ড্রেস দুবার পরেনি, সেখানে অন্য কারো ইউজ করে জিনিস অ্যাকসেপ্ট করবে? সে অ্যাকসেপ্ট করলেও আপনি কোন সাহসে আমাকে এই ধরনের প্রস্তাব দেন? আপনার মতো ক্যারেক্টারলেস ভাবেন আমাকে? নেক্সট টাইম যদি এই ধরনের প্রস্তাব আমার কাছে রাখেন, ভুলে যাব আপনি আমার বউয়ের বাপ। মহিলাটি ওদের ফিসফিস কথাবার্তা কিছু শুনতে পাচ্ছে না। সে কামুক দৃষ্টিতে প্রভাতের দিকে তাকিয়ে আবারও বলল, বেবি, বাংলাদেশে পা রেখে প্রথম এরকম হট ছেলে দেখলাম। চলো আমরা রুমে যাই। প্রভাত মহিলার কাছে এগিয়ে এসে বলল, আমার চাচা ওয়াচেদের বেড পারফরমেন্স অনেক ভালো, ট্রাই করে দেখুন আন্টি। ওপরে আমার বউ অপেক্ষা করছে। আমার সুন্দরী পবিত্র বউ রেখে গোয়ের বোকার দিকে তাকানোর রুচি আমার আসবে না কখনোই। ওটা আমার বাবা আর চাচার পক্ষে সম্ভব। বলে প্রভাত উপরে ওঠার জন্য তাকালো। তাকাতেই দেখলো পূর্ণতা তার দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে। পূর্ণতাকে ওভাবে তাকাতে দেখে প্রভাত বলল, সর্বনাশ করেছে, এখন বউ সামলাবো কিভাবে? মিস এনি প্রভাতের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস হয় না এটা আপনার ছেলে ওয়ারলেস চৌধুরী। এত আলাদা কিভাবে হতে পারে? ওয়াসেল বলল, আমি বলছিলাম আমার ছেলে রাজি হবে না, ও অন্যরকম। ও কি আসলেই আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। আমি গেস্ট হাউসে যাচ্ছি, প্রয়োজনে টাকা বাড়িয়ে দিব, তা ওর সাথে এক রাত আমি কাটাতে চাই। বলে এনি গেস্ট হাউসে চলে গেল। ওয়াজেদ বলল, ভাই, কি বিপদে পড়লাম। এদিকে আমাদের গুরু বলছে এই ডিল যেন ফাইনাল করি, না হলে আমাদের সাথে আর কোনো বিজনেস সে করবে না। ওয়াসেল বলল, প্রভাত তো রাজি হবে না, এইদিকে শুরু দিয়েছে সত্য। ওয়াজেদ বলল, ভাই, কোনোদিন যদি এইসব ফাঁস হয় আর গুরু যদি সামনে আসে, মানুষ কি আর কোনোদিন আমাদের বিশ্বাস করবে? ওয়াসেল হেসে বলল, এত বছরের কেউ টের পেল না, আর কোনোদিন পাবেও না টের। আকাশে এক ফালি পূর্ণিমার চাঁদ নরম আলো ছড়াচ্ছে ধরণীতে। আকাশ জুড়ে লক্ষ লক্ষ তারার মেলা মিটিমিটি জ্বলছে। মাঝে মাঝে সাদা তুলার ন্যায় শুভ্র রাঙা মেঘ ভেসে বেড়াচ্ছে। রাজন ছাদের রেলিংয়ে হেলান দিয়ে আকাশপানে তাকিয়ে সে দৃশ্য গভীর দৃষ্টিতে নিক্ষেপণ করে দেখছে। গভীর ধ্যানে মগ্ন রাজন। আকাশের বুক থেকে চাঁদ ছিটকে পড়লে কি সে আর আলো ছড়াতে পারবে? চাঁদের কি নিজস্ব সৌন্দর্য থাকবে? চাঁদের নিশ্চয়ই মৃত্যু হবে। তাহলে তার আকাশ থেকে যদি পুষ্প খসে পড়ে যায়, তাহলে কি পুষ্প বাঁচবে? এই সহজ সরল মেয়েটাকে কি মিথ্যা বলা পাপ হচ্ছে? সত্য বললে কি মেয়েটা তাকে ভালোবাসতো? এই মেয়েটার ভালোবাসার লোভ রাজনকে মিথ্যা বলতে বাধ্য করেছে। দুশ্চিন্তায় বারে বার মাথার চুলে হাত বুলাচ্ছে রাজন। পুষ্প দূরে গেলেই অশান্তি লাগে তার। তার গায়ের এই শ্যামবর্ণ রং হওয়া সত্ত্বেও পুষ্পের মতো সুন্দর মেয়ে তাকে অ্যাকসেপ্ট করেছে। তার মানে মেয়েটা সরল। রাজনের ভেতরে তীব্র অশান্তি হচ্ছে। এই অশান্তি থেকে বাঁচতে কি করবে বুঝতে পারছে না। ফোনের স্ক্রিনে পুষ্পের ছবি দেওয়া। ফোনের পাওয়ার বাটন চেপে আলো জ্বালিয়ে পুষ্পের ছবিটা দেখলো। প্যান্টের পকেটে ছোট্ট একটা ধারালো ছুরি রাখা। রাজন ছুরিটা বের করে বুকের বাঁ পাশে ছোট্ট করে পুষ্পের নামটা লিখলো। রাজনের কাছে এসব ছিল পৃথিবীর থার্ড ক্লাস কাজ, কিন্তু হৃদয়ের ভেতরের যন্ত্রণা থেকে বাঁচতে বাহ্যিক যন্ত্রণার প্রয়োজন ছিল। যার জন্য ভেতরের যন্ত্রণা হচ্ছে, তার জন্যই বাইরের যন্ত্রণা সৃষ্টি করলো। পুষ্প কি আদেও জানবে তার অজান্তে রাজন তাকে কত ভালোবেসেছিল? বিগত কয়েকদিন রাজন হসপিটালে আছে। সেদিন হসপিটালে একটা কাটা মাথার লাশ এসেছে। এটা তদন্ত করতেই হসপিটালে আসা। চেষ্টা করেও রাজন কোনো ক্লু পাচ্ছে না। এতটা নির্দয় আর হৃদয়হীন মানুষ এই পৃথিবীতে এখনো আছে? এত নির্মমভাবে একটা মানুষের গলা থেকে মাথা আলাদা করে ফেলে? সে কুখ্যাত মানুষটা কে? তার চেহারা কেমন? রাজনের শুধু একবার তাকে দেখার ইচ্ছা।
এত বড় জঘন্য অপরাধীর চেহারা কি সত্যি মানুষের মতো দেখতে? এরা কেমন হয় দেখতে? রাজন শুধু অপেক্ষায় আছে এই নিকৃষ্ট চেহারাটা দেখার জন্য। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে পূর্ণতা বাহির পানে চেয়ে। সবুজ গাছের মাথার উপর দিয়ে উকি দিচ্ছে পূর্ণিমার গোলাকার চাঁদ। সেই চাঁদের সোনালি আলো জানালা দিয়ে প্রবেশ করে পূর্ণতার শরীরে মেখে দিচ্ছে আদর। পূর্ণতা আনমনে তাকিয়ে আছে বাহিরে, কি যেন ভাবছে গভীর ধ্যানে মগ্ন হয়ে। মনের মাঝে উকি দিচ্ছে হাজারো প্রশ্ন। তার বাবা চাচারা আসলে কিসের বিজনেস করে? প্রায় গেস্ট হাউসে কারা আসে? ওরা কিসের ডিল করে? আলাদাভাবে আবার গেস্ট হাউসে কেন? ওখানে একটা বিশেষ রুম আছে, সেই রুমে তালাবদ্ধ থাকে। মাঝে মধ্যেই তার বাবা বলে আজ গুরু এসেছিলেন। এই গুরু কে? সে তার ইচ্ছা মতো আসে, কাউকে বলে আসে না, তার ইচ্ছা মতো আসে। তার রুমের তালা পাসওয়ার্ড ছাড়া খোলে না। হাজারবার পূর্ণতার মনে এসব প্রশ্ন এসেছে, কিন্তু কাউকে বলতে পারেনি। ভাবতে বোধ হলো পূর্ণতা মাত্রই শাওয়ার নিয়েছে ও। সোনালি রঙের ভেজা চুলগুলো পিঠের উপর ছেড়ে দেওয়া, পরনে কালো রঙের থ্রিপিস। ভেজা চুলে জামার পেছন অংশ ভিজে একাকার হয়ে টুপটাপ বৃষ্টির ফোঁটার ন্যায় ফ্লোরে পড়ছে। পূর্ণতার সেদিকে কোনো খেয়াল নেই। আনমনে নিজের বাবা চাচাকে ছেড়ে মায়ের কথা ভেবে চলেছে। সে গোসল করে এসে কাপড়টা ওয়াশরুমে রেখে দিত। ওর আম্মু রেগুলার কাপড় ধুয়ে শুকিয়ে আবার ভাঁজ করে রেখে যেত। ভেজা চুলে টাওয়াল দিয়ে মুছে দিত, ভাত মাখিয়ে খাবার গালে তুলে দিত। আম্মু ছাড়া এত ভালোবাসার মানুষ কে আছে এই দুনিয়াতে? আম্মুর কিছু হয়ে গেলে কে এত আদর করবে পূর্ণতাকে? কে মন খারাপে বুকে টেনে নিবে? না বলতেও কে বুঝে নেবে হৃদয়ের সমস্ত ক্ষত? কে মলিন মুখের ভাষা বুঝবে অনায়াসে? মায়ের পরে আরো একজন মানুষ আছে এই পৃথিবীতে, যে পূর্ণতাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। সে হলো পুষ্প। পুষ্প কোনোদিন পূর্ণতাকে চাচাতো বোনের নজরে দেখেনি। পূর্ণতার সমস্ত পছন্দের জিনিস পুষ্প নিজের হাতে কিনে এনে দেয়। পুষ্প বাইরে গেলে নিজের জন্য কিছু না কিনলেও পূর্ণের জন্য কিনবেই। পুষ্প মেয়েটা একদম আলাদা। নিজের কোনো বাড়তি চাওয়া পাওয়া নেই, কোনো লোভ নেই। সরল মনের মেয়েটা সারা জীবন জাহান আর পূর্ণর খেয়াল রেখে জীবন কাটিয়ে দিল। পূর্ণতা ভাবছে পুষ্প আপুরও একসময় বিয়ে হয়ে যাবে। কে তখন দেখে শুনে রাখবে? আম্মু আর পুষ্প জীবন থেকে হারিয়ে গেলে সে বাঁচবে কিভাবে? এই দুজন মানুষ ছাড়া জীবন অনেক কঠিন তার জন্য। এমন সময় আচমকা পূর্ণতার ঘাড় শিরশির করে উঠল। পুরুষালী দুটো শক্ত হাত পূর্ণতার কোমরের দুদিক দিয়ে নেমে কোমর জড়িয়ে ধরল। কোচা কোচা দাড়ির সংস্পর্শে শিউরে উঠল ঘাড়। মানুষটার নীরব উপস্থিতিতে পূর্ণতা টের পেল এই মানুষটার কেউ না, প্রভাত চৌধুরী। পূর্ণতা কোনো কথা বলল না। প্রভাতের স্পর্শ কেন যেন ভালো লাগতে শুরু করেছে। দিন যাচ্ছে আর প্রভাতের প্রতি ভুল ধারণাগুলো কমতে শুরু করেছে। প্রভাত পূর্ণতার ঘাড়ে থুতনি রেখে উষ্ণ নিঃশ্বাস ছেড়ে বলল, পূর্ণিমার চাঁদ আজ আমার ঘরে। মানুষ বলে চাঁদে কলঙ্ক থাকে, কই আমার চাঁদে তো কোনো কলঙ্ক নেই। বলে পূর্ণতার ঘাড়ে ওষ্ঠ ডুবালো। সর্বাঙ্গ ঝাঁকিয়ে কেঁপে উঠল পূর্ণতা। শরীর কেমন দুর্বল হয়ে এলো। অনুভূতির শিহরণ বইছে দেহ মনে। খাদে নেমে আসা কণ্ঠে বলল, কলঙ্ক ছাড়া কখনো চাঁদ হওয়া যায় না চৌধুরী সাহেব। প্রভাত মাদক ভরা কণ্ঠে কিঞ্চিৎ হাসল, নেশালো কণ্ঠে বলল, তুমি ঠিকই বলেছ, কলঙ্ক ছাড়া চাঁদের সৌন্দর্য বড্ড বিমানান। আমার চাঁদেরও কলঙ্ক আছে। পূর্ণতা খাদে নেমে আসা লাজুক কণ্ঠে জবাব দিল। কি কলঙ্ক? প্রভাব পূর্ণতাকে নিজের দিকে ঘুরালো। পূর্ণতা তিত্তির করে কাঁপছে। সেই কম্পনে ওর ওষ্ঠ দুটো কাঁপছে। চোখে মুখে লাজুকতায় ভয়াবহ সুন্দরী দেখাচ্ছে পূর্ণতাকে। শুদ্ধ শাওয়ার নেওয়া ভেজা এলোমেলো চুলে পূর্ণতাকে যেন মাদকের মতো নেশালো দেখাচ্ছে প্রভাতের চোখে। সে পূর্ণতার আরো কাছাকাছি গেল। পূর্ণতার কপালের সাথে নিজের কপাল মেশালো। উষ্ণ কণ্ঠে ফিসফিস করে বলল, তোমার কলঙ্ক আমি। তুমি আমার হৃদয়ে আকাশের জ্বলে ওঠা চাঁদ। প্রভাত চৌধুরীর জীবনের ব্যক্তিগত চাঁদ, যে চাঁদের আলো প্রভাত চৌধুরী ছাড়া আর কেউ মাখতে পারবে না। যে চাঁদকে কারণে অকারণে আমি ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না। সে চাঁদের কলঙ্ক আমি ছাড়ার কে হবে পূর্ণ? যতগুলো বছরের পৃথিবীতে আমার নিঃশ্বাস বহমান হবে, ততগুলো বছর অসংখ্য বার আমি তোমার কলঙ্কের কারণ হব। চাইলেও তোমাকে আমি আমার থেকে দূরে যেতে দিব না। তুমি চাইলেও তুমি আমার, না চাইলেও তুমি আমার। আমার ব্যক্তিগত বিধানে তুমি শুধু আমার। লিখিতভাবে অলিখিতভাবে, বৈধভাবে অবৈধভাবে, সবভাবেই তুমি আমার। তোমাকে বর্জন আমি সব নিয়ম ভঙ্গ করতে পারি।
অনিয়মের অনেক কিছু করতে পারে। পূর্ণতা কোথায় যেন হারিয়ে গেল। এই মানুষটা আগে তার সাথে কত তেরা তেরা কথা বলতো, কত দাম্ভিক মেজাজের একজন মানুষ। সে মানুষটার এত আত্মসমর্পণ, এত মাথা নত হওয়া সত্যি অবিশ্বাস্য। ভালোবাসলে কি তাহলে মানুষ সত্যি স্বেচ্ছায় ভালোবাসার মানুষের কাছে নিজের আত্ম অহংকার, ইগো সব জলাঞ্জলি দিয়ে দেয়? পূর্ণতা যেন বাকশক্তি হারালো। পূর্ণতা টের পেল প্রভাতের ভালোবাসায় মিথ্যা কিছু নাই। কিন্তু নারী সহজেই পুরুষের ভালোবাসার জালে ধরা দিতে চায় না। নারী যখন বুঝে যায় একজন পুরুষ তাকে সত্যি ভালোবাসে, বুঝেও না বোঝার ভান ধরে সহস্রবার। কেননা ওই পুরুষের থেকে ভালোবাসার আকুতি ভরা কণ্ঠ বারবার শুনতে চায়। পূর্ণতা অনুভূতির টইটম্বুর ভরা কণ্ঠস্বরে বলল, আমি চৌধুরী পরিবারের পুরুষের ভালোবাসা বিশ্বাস করি না। ওদের ভালোবাসা সব মিথ্যা, অভিনয়। ওরা নারীর শরীর ভালোবাসে। প্রভাত সাথে সাথে পূর্ণতাকে ছেড়ে দিল। শরীর ভালোবাসার কথাটা যেন হৃদয়ে তীরের মতো বিঁধল সরাসরি। সে তার পূর্ণকে হৃদয়ে উজাড় করে ভালোবাসে। শরীরের প্রতি বিন্দুমাত্র লোভ তার নেই। প্রভাত আরো দুপা পিছিয়ে গিয়ে বলল, যদি সুযোগ থাকতো পূর্ণ, আমি আমার জন্ম পরিবর্তন করতাম। এই জন্মে আমি চৌধুরী পরিবারের সন্তান। চাইলেও আমি এই পরিচয় পরিবর্তন করতে পারবো না। তুমি যতবার বলো চৌধুরী পরিবারের পুরুষদের তুমি ঘৃণা করো, ততবারই আমার হৃদয়ে বিষাক্ত এক তীর গিয়ে ছিন্ন ভিন্ন করে দেয় হৃদয়ের সমস্ত অনুভূতি। তোমার উপেক্ষা আমাকে বিষাক্ত যন্ত্রণার অনলে পড়িয়ে ছারখার করে দেয়। তোমার ভালোবাসা পাওয়ার লোভে আমি বোধহয় একমাত্র পুরুষ যে কিনা খুব আফসোস করে বলেছে, কেন আমি এই চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করলাম? কেন আমার জন্ম একটা সহজ সাধারণ পরিবারে হলো না? তাছাড়া আমার পূর্ণ আমাকে অনায়াসে নিজের কাছে টেনে নিত। তবে হ্যাঁ, পূর্ণ সুযোগ থাকলে পরকালে আমি চৌধুরী পরিবারের সন্তান হিসেবে জন্মগ্রহণ করব না। তোমার জন্য জন্মগ্রহণ করতে চাই। পরের জন্ম আমি সৃষ্টিকর্তার কাছে চাইব, শুধুমাত্র তোমাকে ভালোবাসার জন্য। প্রভাতের এমন গভীর অনুভূতি মেশানো কথায় পূর্ণর চোখ দুটো ছলছল করে উঠল। বাবা চাচার মতো জঘন্য রক্তের সম্পর্ক থাকা মানুষটা এত ভিন্ন কেন? কোথাও যেন কোনো মিল নেই, না কথাবার্তা, না আচার আচরণ, কোথাও কিছু মিল নেই। পূর্ণতা ভাবনায় বিভোর হয়ে তাকিয়ে আছে প্রভাতের দিকে। প্রভাত তাকিয়ে আছে পূর্ণতার এলোমেলো ভেজা চুলের দিকে। স্মিত হেসে ভাবল, আমার বউটা একদমই ছোট বাচ্চা, এখনো নিজের ভেজা চুলটা পর্যন্ত মুছতে পারবে না। প্রভাত ব্যালকনির দিকে উকি দিল। সে গোসল করে টাওয়াল নেড়ে দিয়েছিল। ব্যালকনি থেকে টাওয়াল এনে পূর্ণতার পেছনে দাঁড়ালো। পূর্ণতা বুঝে ওঠার আগে প্রভাত টাওয়াল দিয়ে পূর্ণতার চুলগুলো সুন্দরভাবে মুছিয়ে দিচ্ছে। পূর্ণতা এবার সবচেয়ে বেশি অবাক হলো। প্রভাত তার চুলের পানি মুছে দিচ্ছে। পূর্ণতা ধীরতা ভরা কণ্ঠে বলল, কি করছেন এসব? প্রভাত হালকা হেসে জবাব দিল, চুলের পানিতে পেছনে জামা ভেজে গিয়েছে, ঠান্ডা লেগে যাবে না? চুলের পানিতে পেছনে জামা ভেজে গেছে, লাগলে সমস্যা কি? আমি থাকতে আমার বউ ঠান্ডা লাগবে কেন? কতদিন চুল মুছে দেবেন? আমি কিন্তু আর একদিনও ভেজা চুল মুছবো না। পূর্ণতার চুল মোছা শেষ হলে প্রভাত ড্রেসিং টেবিলের সামনে থেকে চিরুনি এনে পূর্ণতার চুল আশ্রে দিতে দিতে বলল, তোমার সব ব্যক্তিগত কাজের দায়িত্ব আমায় দিলেই আমি ধন্য হব। তোমার ছোঁয়ার একটা বাহানা তো পাওয়া যাবে। পূর্ণতা এবার প্রভাতের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, এত ছুতে চান কেন? স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব রাখা ভালো নয় পূর্ণ, এতে পাপ হবে, পাপ। ঘন ঘন ছুতে হয়, বুঝলে? বলেই প্রভাত ওয়াশরুমে চলে গেল। পূর্ণতার ভেজা কাপড়গুলো ধুয়ে ব্যালকনিতে গিয়ে মেলে দিল। পূর্ণতা বিছানায় বসে আজ প্রভাতের এসব কাজকর্ম দেখে অবাক হচ্ছে। যে ছেলে পানি ঢেলে খায় না, সে বউয়ের কাপড় ধুয়ে দিচ্ছে। পূর্ণতা এবার দুষ্টুমির স্বরে বলল, চৌধুরী সাহেব, এবার কিন্তু মানুষ বউ পাগল বলবে নির্ঘাত। প্রভাত ব্যালকনি থেকে রুমে আসলো। পূর্ণতার পাশে বসে খানিকটা পেছনের দিকে ঝুঁকে ছাদের দিকে তাকালো। তারপর পূর্ণতাকে এক টান দিয়ে নিজের হাতের উপরে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল। পূর্ণতার দিকে কাত হয়ে বলল, এত সুন্দর বউ যার, সে বউ পাগল ছাড়ার কি হবে? পূর্ণতা লজ্জা পেল। লজ্জায় অন্যদিকে মুখ ঘুরালো। তখনই প্রভাতের ফোন বেজে উঠল। প্রভাত প্যান্টের পকেট থেকে ফোন বের করতে করতে বিরক্ত কণ্ঠে বিশ্রী গালি দিয়ে বলল, এই মাঝরাতে বউ নিয়ে শোয়ার কায়দা নেই ফোনের যন্ত্রণায়। প্রভাত পকেট থেকে ফোন বের করতেই পূর্ণতা খপ করে প্রভাতের হাত থেকে ফোন নিয়ে নিল। ফোনের স্ক্রিনে ভাসছে অজান্তার নাম। পূর্ণতার সমস্ত শরীর টকবক করে জ্বলে উঠল। সে তাৎক্ষণিক শোয়া থেকে উঠে বসল।
পূর্ণতার মুখের থমথমে অবস্থা দেখে প্রভাত বিড়বিড় করে বলল, আমার রোমান্টিক মুহূর্তে আগুন দিতে কোন ছেলে ফোন দিচ্ছে আল্লাহ জানে। বউয়ের মুখ থমথমে, নিশ্চয়ই কোনো মহিলার ফোন। প্রভাত উঠে বসলো। কিছুটা ভয় পাচ্ছে পূর্ণতাকে। প্রভাত ফোনের দিকে উকি দিয়ে বলল, কে ফোন দিয়েছে? তোর মুড চেঞ্জ হলো কেন? পূর্ণতা অগ্নি চোখে প্রভাতের দিকে তাকিয়ে বলল। আপনার ভালোবাসার অজান্তা। প্রভাত শান্ত কণ্ঠে বলল। ভালো বন্ধু। পূর্ণতা ফোন ওয়ালের সাথে আছাড় মেরে বলল, নিচে এক উলঙ্গ মহিলা ডেকে নিয়ে গেল। ঘরে এলেই অজান্তা কল দেয়, তাও মাঝরাতে। লজ্জা করে না বউ রেখে এসব করতে? প্রভাত তার দুই কান ধরে পূর্ণতার সামনে মাথা নত করে বলল। আজ থেকে আমার ফোনে আর কোনো মেয়ের ফোন আসবে না। পূর্ণতা ফ্লোরে নেমে ওর আদরের বিড়ালটা কোলে নিয়ে বিছানায় শুয়ে বলল, ডোন্ট ডিস্টার্ব মি। আপনার বান্ধবীর যতদিন না বিয়ে হয় আমার কাছেও আসবেন না আপনি। প্রভাত মাথা চুলকাতে চুলকাতে বলল, এ আবার কেমন শর্ত? বান্ধবীর বিয়ে না হলে কাছে যাওয়া যাবে না? এই শর্তের কোনো নড়চড় হবে না। সবই বুঝলাম, তাই বলে বর রেখে বিড়াল জড়িয়ে ধরে ঘুমাবা? বিড়ালের প্রতি হিংসা হচ্ছে। পূর্ণতা রাগী কণ্ঠে বলল। ও মেয়ে বিড়াল, ছেলে বিড়াল না। আপনার হিংসে হওয়ার কিছুই নেই। প্রভাত বলল। মেয়ে হলে আমাকে দাও, আমি জড়িয়ে ধরে ঘুমাই। পূর্ণতা উঠে বসে প্রভাতের কলার চেপে ধরে বলল। মেয়ে দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে। প্রভাত পূর্ণতাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে ছাড়া আর কিছু জড়িয়ে ধরতে ইচ্ছে করে না। আর রাগারাগি করো না, ছটফটও করো না, চুপচাপ আদর করতে দাও। পরের দিন সকালে চৌধুরী বাড়ির পরিবেশ কেমন থমথমে হয়ে আছে। বাড়ির কর্তা ওয়াসিল গভীর চিন্তায় মগ্ন। মিস এনি কিছুক্ষণ পরে চলে যাবে। মিস এনি চলে গেলে ডিলটা ক্যান্সেল হয়ে যাবে। এই ডিল ক্যান্সেলের কারণ হিসাবে থাকবে প্রভাত, যার জন্য ওয়াসিলের উপর প্রেশার আসবে ভয়াবহভাবে। ওয়াসিলের ব্যবসা জীবনে একজন গুরু আছে, যে ওয়াসিলের থেকে হাজার গুণ চতুর। সে যদি ব্যবসায়িক চুক্তি ক্যান্সেল করে দেয় তাহলে ওয়াসিল আর ঘুরে দাঁড়াতে পারবে না। ওয়াসেলের গুরু কঠিন মেজাজের মানুষ এবং এক কথার মানুষ। ওয়াসেলের মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। হাজার চেষ্টা করেও ছেলেকে নিজের লাইনে আনতে পারেনি। তার গোপনীয় কিছু ব্যবসা আছে যে বিষয়ে তার ছেলে এখনো জানে না। তার চেয়ে সম্পূর্ণ উল্টো ধাঁচের হয়েছে ছেলে। তার চেয়ে সাহসী এবং একরোখা জেদি হয়েছে। ওয়াসেলের মাথায় ঢুকছে না তার ছেলে এমন বউ পাগল পয়দা হলো কিভাবে। এমন সময় প্রভাত পূর্ণতা হসপিটালে যাওয়ার জন্য বের হলো। পূর্ণতার হাত খুব যত্নের সাথে ধরে সিঁড়ি থেকে নামছে প্রভাত। প্রভাতের কাছে পূর্ণতা যেন একটা শিশু, যাকে সারাক্ষণ আগলে রাখতে চায়। নিচে ডাইনিংয়ে নামতেই দেখলো জমেলা, ওয়াসেল আর ওয়াজেদ বসে আছে। তিনজনের মুখের অবস্থাই থমথমে। প্রভাত আর চোখে তাকিয়ে দেখলো ওয়াজেদ আর ওয়াসেলের মুড বেশি খারাপ। এই মুড অফের কারণ প্রভাত খুব ভালোভাবে জানে। ওদের যে বিজনেস পার্টনার আছে সে এক কথার মানুষ। কথা রাখতে না পারলে ব্যবসায়িক সমস্ত ডিল ক্যান্সেল করে দিবে। এর ফলাফল স্বরূপ ওয়াজেদ এবং ওয়াসেলকে পথে বসতে হবে। প্রভাতের এই বিষয়ে কোনো মাথা ব্যথাই নেই। ওয়াসেল ভিক্ষা করলেও প্রভাত পূর্ণতা ছাড়া অন্য কাউকে ছুঁয়েও দেখবে না। জমেলা বরাবরই পূর্ণতাকে দু চোখে দেখতে পারে না। এর একটাই কারণ, পূর্ণতা ছেলে হয়ে কেন জন্ম নিল না। পূর্ণতাকে দেখেই জমেলা ছেলেদের তাক করে বলল, বাড়ি তো আজকাল ফাঁকা হয়ে যাচ্ছে। বাড়ির মেয়ে বউদের পাখনা গজাইছে, রান্না করবে কে? ওয়াসেল চিন্তিত কণ্ঠে বলল, ফাইককে কয়দিন ধরে বলছি, ওর তেমন গুরুত্বই দেখছি না। খুব সাহস বেড়েছে ফাইকের। জমেলার খিটখিটে মেজাজে পূর্ণতার আপাত মস্তক তাকিয়ে দেখে বলল, সাত সকালে আবার কোথায় যাওয়ার জন্য বের হলি? পূর্ণতার কোনো উত্তর দিতে ইচ্ছে হচ্ছে না। সে জমেলার দিকে না তাকিয়ে বিরক্ত কণ্ঠে জবাব দিল, হসপিটালে। জমেলা আবারও খিটমিট কণ্ঠে বলল, হসপিটালেই কি সংসার শুরু করলি? বাড়ির সবাই তো হসপিটালে থাকা শুরু করেছে। আমি এই বুড়ো বয়সে কি রান্না বান্না করে খেতে পারি? বাড়ির সবাই কি না খেয়ে থাকবে? পূর্ণতার এ বাড়ির কিছু সদস্যের প্রতি তীব্র ঘৃণা। সে সবার সাথে কথা বলতে চায় না, সবার কথা এড়িয়ে চলার চেষ্টা করে। শুধু ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো জমেলার দিকে। ওয়াজেদ মেজাজের সাথে বলল, তুমি আছো রান্না বান্না নিয়ে, এইদিকে ব্যবসায় বাস যাচ্ছে আমাদের। প্রভাত চাইলেই এত বড় লসের হাত থেকে রক্ষা পেতাম আমরা। প্রভাত বিরক্ত চোখে ওয়াজেদের দিকে তাকালো, চোখ দিয়ে যেন এক্ষুনি গিলে খেয়ে ফেলবে। কোনো নারী ঘটিত ব্যাপার প্রভাত একদম সহ্য করতে পারে না। গত রাতে বলার পরও ওয়াজেদ আবার সে কথা তুলবে প্রভাত ভাবতে পারেনি। সে পূর্ণতার হাত ছেড়ে ওয়াজেদের দিকে এগিয়ে গেল, কঠিন মেজাজে বলল, আপনাকে আমি কখন গেলে খেয়ে ফেলবো চাচা, টেরও পাবেন না। আপনাকে বলে বাংলা ভাষায় বেয়াদব পুরুষ।
যে নিজের জামাইকে অন্য মহিলার পিছিয়ে লেলিয়ে দেয়। আপনি আমার টার্গেটে আছেন। চাচির সাথে এত বড় ঘটনা ঘটানোর পরেও আমি চুপ আছি কে জন্য জানেন? ঘূর্ণিঝড়ের আগে থমথমে আকাশ থেকে প্রকৃতি ভয় পায়, আমি তার চেয়ে ভয়ঙ্কর তাণ্ডব করব। আপনার ভাতিজা কেমন আপনি তো জানেনই, যাকে টার্গেট করে পয়মাল করে ছেড়ে দিই। ওয়াজিদের মাথা ঠিক নেই। সে উঠে দাঁড়ালো, চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে, মাথা কাজ করছে না এই মুহূর্তে কি করবে। পূর্ণতার দিকে বড় বড় রক্তরাঙা চোখে তাকিয়ে জাহানের উদ্দেশ্যে বলল, বান্দির বাচ্চার কই মাছের জান, এত পেটালাম তাও মরেনি। বান্দির বাচ্চার না ব্লাড ক্যান্সার, আরও 1 বছর আগে শুনেছি ওর মা মারা যাবে, কিন্তু এখনো মরেনি। ওই বান্দির নিজেও মরবে, আমাদেরও পয়মাল করে ছেড়ে দেবে। আজরাইল মনে হয় খানকির বাচ্চাকে চোখে দেখছে না। আমি হসপিটালে গিয়ে আজ ওরে যদি জবাই না দিছি, ওর জন্য আজ সব ধ্বংস পথে। ওয়াজেল বলল, অন্য মানুষের দোষ দিয়ে কি হবে? আমি আগে বুঝেছিলাম প্রভাত মাইয়া মানুষের পাল্লায় পড়ছে, ধ্বংস নিশ্চিত। পূর্ণতার জন্য আজ ব্যবসায় লালবাতি চলবে। প্রভাত যদি বউ পাগল হয় ব্যস্ততার ভাবে, তাহলে আজ ব্যবসায়ের এই অবস্থা হতো না। আমি যে শেষ বয়সে ওর ওপর সব ছেড়ে দিয়েছি, কিন্তু ও তো জানেই না কখন কাকে কিভাবে ব্যবহার করতে হয়। প্রভাত ওয়াসেলের দিকে তাকিয়ে কপাল টান টান করে বলল, নোংরামি করে ব্যবসা করতে হবে। আজ থেকে গেস্ট হাউসে কোনো নোংরামি চলবে না। টাকা পয়সা কবরে নিয়ে যাবা, টাকার জন্য যা খুশি তাই করছো। আজকের পর গেস্ট হাউসে কোনো নোংরামি চললে আমার চেয়ে খারাপ আর কি হবে না। গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।